সম্প্রতি লালকৃষ্ণ আদবানীকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এবং শুক্রবার ভারতরত্নে সম্মানিত হলেন নরসিমা রাও, চৌধুরী চরণ সিং আর সর্বোচ্চ সম্মান স্বামীনাথনকে। তার লোকসভা ভোটের আগে দুই প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পিভি নরসিমা রাওকে ভারতরত্ন সম্মান মোদী সরকারের। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হলো কৃষি বিজ্ঞানী এস স্বামীনাথনকেও। এক্স হ্যান্ডেলে এই সম্মান প্রদর্শনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের প্রতি তাদের যে অবদান সেটাও তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। কিন্তু ভোটের আগে ফের এই যে নরসিমা রাও, চৌধুরী চরণ সিং এবং স্বামীনাথনকে ভারতরত্ন সম্মান দিয়ে তাহলে কি মাস্টার স্ট্রোক দিলেন মোদী? এই তিনজনের যদি একটুখানি বলা হয় যে তাদের পরিচয় যদি বলা হয় যে কেন পিভি নরসিমা রাও 1921 সালে 28 জুন অন্ধ্রপ্রদেশের করিমনগরে জন্মগ্রহণ করেছিলেন। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন তিনি এবং 1996 সাল পর্যন্ত ভারতের নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং প্রধানমন্ত্রী হওয়ার আগে সামলেছিলেন প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকের দায়িত্ব। তাকে ভারতের উদার অর্থনীতির জনক বলা হয়। তার সময় হয়েছিল বহুচর্চিত গ্যান্ট চুক্তি। এটা তো তার একদিকে গেল, কিন্তু তিনি কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে কংগ্রেস কিন্তু তাকে প্রায় বলা যায় ছুঁড়েই ফেলে দেয় বা ভুলেই গিয়েছিল। যাই হোক, এরপরে চৌধুরী চরণ সিং, ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের একজন জাট নেতা। কৃষক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1979 সালের 28শে জুলাই ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং 1980 সালের 14 জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে ছিলেন। শোনা যাচ্ছে RLD অর্থাৎ চৌধুরী চরণ সিং এর ছেলে জয়ন্ত চৌধুরী, তার যে দল RLD, তারা ইন্ডিয়া জোটে সামিল হয়েছিল। সম্প্রতি শোনা যাচ্ছে যে তারা যে জাট সম্প্রদায়ের নেতা, তারা এনডিএতে সামিল হবেন। সেই জন্য কি চৌধুরী চরণ সিংকে এই সম্মান দেয়া হলো। আর একজন হচ্ছেন স্বামীনাথন, এস স্বামীনাথন। তিনি দেশের সবুজ বিপ্লবের জনক বলা যায়। দেশে উচ্চ ফলনশীল ধান উৎপাদনের ক্ষেত্রে স্বামীনাথনের অবদান অবিস্মরণীয়। কয়েকদিন আগেই প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানীকে ভারতরত্ন প্রদানের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এবার 3 বিশিষ্টকে সর্বোচ্চ নাগরিক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলো। লোকসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। কি রাজনীতি এর পেছনে লুকিয়ে রয়েছে, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, মরণোত্তর ভারতরত্ন সম্মান দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে, চৌধুরী চরণ সিং এবং নরসিমা রাওকে এই সর্বোচ্চ সম্মান প্রদানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরণোত্তর সম্মান দিলেন স্বামীনাথনকে। তা আমি তো এই তিনজনের যে ছোট করে সংক্ষেপে তার পরিচয় দিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একদিকে যদি দেখা যায় যে নরসিমা রাও, তিনি কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে প্রায় বলা যায় যে কংগ্রেস ছুঁড়েই ফেলে দিয়েছিল। হ্যাঁ, এমন একটা সময়ে তাকে বলা যায় যে এরপরে চৌধুরী চরণ সিং, হ্যাঁ, তিনি জাট বলয়ের নেতা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং RLD তা যে জোট, সেটা এনডিএতে সম্প্রতি যোগ দেওয়ার কথা। এবং তৃতীয় জন হচ্ছে স্বামীনাথন, যিনি সবুজ বিপ্লবের জনক। কৃষকদের মন পেতে কি এই যে তিনজনের ভারতরত্ন সম্মান দেয়া হলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি রাজনীতি এর পেছনে লুকিয়ে আছে মনে হচ্ছে? দেখো, খুব ভেবেচিন্তে যে ভারতরত্ন গুলো দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত আমরা যদি দেখি, সেগুলো খুব ভেবে চিন্তে দেওয়া হচ্ছে। যদিও সরকারি তরফে সবসময় কোনো সময় তো পেছনে বলবেন না যে রাজনীতি থাকে, কিন্তু ভারতরত্ন কোনো সময় দেওয়া হচ্ছে বা এখনকার যে সমস্ত দেওয়া হয় তার পেছনে একটি রাজনীতি থাকবেই। ধরুন, এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম, ধরো কর্পূরী ঠাকুরকে দেয়া হলো, লালকৃষ্ণ আদবানীকে দেয়া হলো। ফলে একদিকে পিছিয়ে পড়া অংশের মানুষকে যেমন কাছে টানা হলো, লালকৃষ্ণ আদবানীকে দেওয়ার মাধ্যমে ধরো রাম মন্দির যে আন্দোলন,
সেটার অন্যতম প্রধান আহ, লোক ছিলেন হচ্ছে লালকৃষ্ণ আদবানি, এই আন্দোলন যিনি শুরু করেছিলেন, হুম। আজকে রথযাত্রা করেছিলেন রাম মন্দিরের দাবিতে। সেখানে তোমার রাম মন্দির প্রতিষ্ঠা হলো, লালকৃষ্ণ আদবানি শারীরিক কারণে যেতে পারেনি, এই নিয়ে নানা রকম প্রশ্ন চিহ্ন ছিল, কিন্তু তাকে, লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন দেওয়াতে অনেকটাই ডাই ডাউন করে গেছে, বা সেই নিয়ে সমালোচনাটাও বন্ধ হয়ে গেছে। এবার নরেন্দ্র মোদী পরের ধাপে গেলেন। পরের ধাপটা কি? ধরো আমরা যেটা দেখেছিলাম, আমাদের আর খুব বেশি দিন আগের ঘটনা নয়, যে তিনটে কৃষি বিল নিয়ে এসেও প্রত্যাহার করতে হয়েছিল, এবং হুম। দীর্ঘদিন তোমার দিল্লি পাঞ্জাব ওই পুরো অংশটা দীর্ঘদিন অবরুদ্ধ ছিল তিনটে কৃষি বিল। সেখানে কৃষকদের বলা এবারে বিদ্রোহ দেখা দিয়েছিল, এবং তার ফল যেটা হলো যে ওখানে পাঞ্জাব হোক, চণ্ডীগড় হোক, ওই এলাকায় বিজেপির ফল খুব খারাপ ছিল। হুম। ফলে সেখানে চৌধুরী চরণ সিং, তিনি কৃষক নেতা হিসাবে স্বীকৃত। ফলে একটা বড় মেসেজ দেওয়ার চেষ্টা হলো, দেখো যে কৃষকদের তুমি জান, এবং তারপরে জাট নেতা, জাট বলায় চৌধুরী চরণ সিং এর একটা বিশাল প্রভাব আছে সেখানে। এবং তার সঙ্গে একই সঙ্গে শুধুমাত্র চৌধুরী চরণ সিং নয়, তার সঙ্গে একই সঙ্গে স্বামীনাথনকে দেওয়া হলো, যে আমরা বলি সবুজ বিপ্লবের আর কি কৃষকদের মন জয় করার চেষ্টা থাকবে। দেখো আমরা কিছু হলেই যে সবসময় সবকটা বিরোধী দলই বলে যে স্বামীনাথন কমিটির রিপোর্ট কেন করা হয়নি, বা সরকার পক্ষ বলে যে স্বামীনাথন কমিটির রিপোর্ট আমরা পর্যবেসিত করব বা আমরা কার্যক্ষেত্রে আনবো। ফলে স্বামীনাথন কমিটির রিপোর্ট নিয়ে দেখবে সবসময় টানাপোড়েন হয়। সব কৃষি ক্ষেত্রে উন্নয়ন ক্ষেত্রে স্বামীনাথন কমিটির রিপোর্টকে নিয়ে সবসময় কাটাছেঁড়া হয়। ফলে এবার এটা একটা বড় মেসেজ দেওয়া, কারণ পশ্চিম ইউপিতে জাটদের ভালো প্রভাব রয়েছে। তাছাড়া যে তোমার পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় বিজেপি আপের সঙ্গে বা শূন্য হয়ে গিয়েছিল, সেখানে বিজেপি নিজের পায়ের তলার মাটি আরো শক্তিশালী করতে চায়। উপরন্তু তুমি যদি বলতে পারো বাই প্রোডাক্ট, সেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু আরএলডির সঙ্গে বিজেপির সম্পর্ক। আজকে এইটা আর কি, এই চৌধুরী চরণ সিং ভারতরত্ন ঘোষণা হওয়ার পর তার নাতি জয়ন্ত চৌধুরী, সে কিন্তু একটাই টুইট করেছে, দিল জিত লিয়া। এতদিন পর্যন্ত কিন্তু ধরো তাদের কথাবার্তা হচ্ছে, টানাটানি চলছে, এই নিয়ে কিন্তু কোনো আর কি আহ, এর তরফে, জয়ন্ত চৌধুরীর তরফে কোনো কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়নি। যদিও সবাই বলছিল জয়ন্ত চৌধুরী অখিলেশ যাদবের হাত ছেলে এবার বিজেপির হাত ধরবে, কিন্তু কোনো সময় কিন্তু জয়ন্ত চৌধুরী কোনো স্টেটমেন্ট দেয়নি। কিন্তু আজকে তিনি টুইট করেছেন দিলজিৎ দিয়া। একইভাবে যেরকম কর্পূরী ঠাকুরকে আহ সম্মান প্রদানের পর, যেরকম নীতিশ কুমার থেকে লালু লালু প্রসাদ কেউ এর সমালোচনা করতে পারেনি, যারা এর শিষ্য ছিলেন, যে কর্পূরী ঠাকুরকে দিয়ে যেমন বিহারে যা- যে জাত গণনা বা যেটা হাওয়া তোলার চেষ্টা করছিল, সেটা প্লাস কাউন্টার করার চেষ্টা করছে, যে দেখো আমরা সম্মান দিয়েছি, কংগ্রেসের আমলে সম্মান দেওয়া হয়নি কর্পূরী ঠাকুরকে, বরঞ্চ কর্পূরী ঠাকুরের সাথে কংগ্রেসের কি সমস্যা হয়েছিল নরেন্দ্র মোদী সেটা তার পার্লামেন্টে তুলে ধরেছেন, যে কর্পূরী ঠাকুরকে কংগ্রেস কিভাবে আর কি 76 সালে কংগ্রেসের সঙ্গে কি ডিফারেন্স হয়েছিল, তিনি সেটা বরঞ্চ তুলে ধরেছিলেন। এবার আসো হচ্ছে তারপরে নরসিমা রাও, এটা তুমি সরাসরি বলতে পারো আর কি গান্ধী পরিবারের বিরুদ্ধে একটা বড় মেসেজিং দেয়া হলো। আমরা জানি যে এমন অবস্থা হয়েছিল নরসিমা রাওয়ের মৃত্যুর পরও আহ, কংগ্রেস অফিসে তার মরদেহ নিয়ে যাওয়া যায়নি, এমন জায়গায় গিয়েছিল। হুম। তো সেখানে এটা বলতে পারো গান্ধী পরিবারের এই সরাসরি বা চ্যালেঞ্জ জানানো হলো, বা নরসিমা রাওয়ের যে লিগাসি, সেই লিগাসিকে সামনে নিয়ে আসা হলো। আজকে আমরা জানি যে উদার যে অর্থনীতি, সেই উদার অর্থনীতি মনমোহন সিং এর হাত ধরে হলেও কিন্তু এই তার জনক এটা ছিলেন ছাড় কিন্তু, হ্যাঁ, নরসিমা রাও, নরসিংহ রাও। নরসিমা রাওই ছিলেন, এবং একাধিক বিষয়ে পণ্ডিত, মানে নিউক্লিয়ার বিষয়ে, নিউক্লিয়ার ডিল নিয়ে কিন্তু যেই গোলমালটা লেগেছিল, কিছুদিন আগেও তোমার মনে আছে কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার কিন্তু টুইট করেছিলেন এবং বইয়ে লিখেওছেন, এবং সরাসরি নরসিমা রাওকে তিনি সাম্প্রদায়িক বলেছিলেন, এবং বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, এই কথাটা তিনি কিন্তু লিখেছিলেন নরসিমা রাওকে। আদতে নরসিমা রাওয়ের সঙ্গে ডিফারেন্সটা বেড়েছিল যখন ওই বাবরি মসজিদ একদম ওটাই কে ভেঙে দেওয়া হয়। হুম। এটাই মূল কারণ ছিল, যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, বলা হয় নরসিমা রাও নিজের পুজোর ঘরে ছিলেন, তিনি হ্যাঁ। ফোর্স পাঠাননি, কিছু করেননি। সেই জন্য গান্ধী পরিবারের সঙ্গে তাদের ডিফারেন্সটা অনেক বেড়ে যায়। এবার সোনিয়া গান্ধী আজকে যদিও তিনি বলেছেন আই ওয়েলকাম এই ডিসিশন, কিন্তু কংগ্রেসকে এটা গিলতে হবে,
যেমন মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু প্রণব মুখোপাধ্যায়কেও ভারতরত্ন দেওয়া হয়েছিল, এবং তারপরে প্রণব মুখোপাধ্যায় যদিও ভারতরত্ন পাওয়ার আগে নাগপুরে আরএসএস এর সদর দপ্তরেও গিয়েছিলেন। ফলে যেটা দেখা যাচ্ছে যে সূক্ষ্ম যে রাজনীতি, সেটা কিন্তু খুব ভালোভাবে বিজেপি এগিয়ে নিয়ে যাচ্ছে। একদিকে যেমন ধরো আহ তোমার ইন্ডিয়া জোটের ছত্রখান অবস্থা, একে একে শরিকরা কে আছে না আছে বেরিয়ে যাচ্ছে। আহ, এই যে ধরো এবারে জয়ন্ত চৌধুরী যে কোনো সময় ঘোষণা করবে 12 তারিখ, রাহুল যখন উত্তরপ্রদেশে ঢুকবে, রাহুলের ন্যায় যাত্রা, সেই সময় জয়ন্ত চৌধুরীর আর কি বিজেপির জোটে আসার কথা, এরকমই ভাবনা হয়েছে। এখনো আমরা কি দেখলাম, ধরো রাহুলের যখন ন্যায় যাত্রা শুরু হলো, মিলিন্দ দেওড়া আহ ছেড়ে গেল যবে যাত্রা শুরুর আগেতে। তারপরে আমরা দেখলাম বিহারে প্রবেশ করার আগে সেখানে নীতিশ কুমার বেরিয়ে গেল আহ, তোমার আহ, জোট ছেড়ে। আবার যখন তোমার রাহুলের উত্তরপ্রদেশে ন্যায়যাত্রা প্রবেশ করবে, তবে জয়ন্ত চৌধুরী বেরিয়ে যাবে। ফলে রাহুল তার যাত্রা শুরু করছে ভারত জুড়তে, এদিকে কংগ্রেস বা ইন্ডিয়া জোট ক্রমশ দুর্বল হচ্ছে। এবং যখন পশ্চিমবঙ্গে রাহুলের ন্যায়যাত্রা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা খুব ইন্টারেস্টিং, রাহুল যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় আর কি শাসক বা হোক বা বিরোধী, আহ, এবং নিজের যারা জোট সঙ্গী তারাও কিন্তু রাহুলের কিছু না কিছু করে তুমি দেখবে কোনোটাই স্মুথ হচ্ছে না। এবং ধরো একদিকে এবার কংগ্রেসের যখন এই ছত্রখান অবস্থা, বিজেপি কিন্তু তখন ইন্ডিয়া জোটকে অনেক স্ট্রেনথেন করতে চাইছে, যারা পুরনো জোট সঙ্গী ছিল তাদের ফেরাতে চাইছে। আবার কংগ্রেসের যারা গড়, সেটা আমার মহারাষ্ট্রে, সেই গড়ও ভাঙতে ভাঙছে সমানে। তো তারপরে বিজেপির এই যে আজকে যে ভারতরত্ন যেটা দেয়া হলো, বিশেষ করে এই যে কৃষক বা কৃষি, এখানে যেটা বিজেপির বিরুদ্ধে কৃষক বিরোধী দল বা যেই হাওয়াটা উঠেছিল, সেটা অনেকটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করলো। এবং চৌধুরী চরণ সিং বা স্বামীনাথনকে নিয়ে সেখানে কেউ নেগেটিভ ভাবনার কোনো জায়গা নেই, সবাইকে এটা আহ, সমর্থন জানাতে হবে। এবং সেখানে প্রশ্ন উঠবে, তাহলে কংগ্রেস আমলে তাদের দেওয়া হলো না কেন? ফলে খুব এক ঢিলে অনেকগুলো পাখি একদম। তোমার মারলে বলতে পারো নরেন্দ্র মোদী। একদম, এক ঢিলে অনেকগুলো পাখি মারলেন কিছুদিন আগেই। কর্পূরী ঠাকুর, তারপরে লালকৃষ্ণ আদবানি, এরপরে নরসিমা রাও, আহ, পরপর যে দুই প্রধানমন্ত্রী এবং স্বামীনাথন, তাদেরকে যে ভারতরত্ন দিয়ে এক ঢিলে অনেকগুলো পাখি মারলেন লোকসভা ভোটের আগে। এই যে ঢিলটা মারলেন, এই ঢিল কতটা সাফল্য আনতে পারে বিজেপির দিকে, এখন সেদিকেই আমাদের নজর থাকবে। এবং বিরোধী যে ইন্ডিয়া জোট, সেখানে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা চলছে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা যেখানেই যাচ্ছে, কোনো না কোনো ভাবে সে শাসক হোক বিরোধী হোক, কোথাও একটা রাজনীতি চলছে। তো সেই জায়গা থেকে এখন দেখার যে আরএলডি, জয়ন্ত চৌধুরীর জোট, স্বামীনাথনের যিনি নাতি, তারা উত্তরপ্রদেশে রাহুলের ন্যায়যাত্রা ঢোকার আগেই কি, বা যেদিন ঢুকবে সেদিনই কি এনডিএতে সামিল হচ্ছে, আমাদের এখন নজর থাকবে সেদিকেই। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।